আই লাভ ইউ শব্দের বর্তমান মানে হলো আমি বাঁশ খেতে চাই। আই লাভ ইউ টু মানে হলো বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি আসো। এত বড় ছ্যাঁকাটা তোমাকে কে দিল আলিফ ভাইয়া? কারো কণ্ঠ শুনে দরজার দিকে তাকিয়ে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে। মেঘলা আমার ছোট মামার মেয়ে, আমার বেস্ট ফ্রেন্ড অভি। গতকাল ওর ব্রেকআপ হয়েছে। ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে অন্য কারোর সাথে রিলেশন করছে, তাই ওর সাথে কথাগুলো বলছিলাম। তখনই মেঘলা আমার রুমে এসে কথাটা বলে। আমাকে আবার কে ছেঁকা দিবে? যেটা বর্তমানে চলছে সেটাই বললাম। তুই কখন আসছিস সেখানে? এই তো মাত্রই আসছি, তোমার সাথে দেখা করতে আসলাম। কলেজ কিছুদিন বন্ধ, তাই চলে আসলাম। কেমন আছেন অভি ভাইয়া? অভি ভালো আছি বলে মেঘলাকে জিজ্ঞেস করে ও কেমন আছে। মেঘলাও বলে ভালো আছি। অভি পরে আসবে বলে চলে যায়। মেঘলা এসে আমার রুমে ঘুরে ঘুরে দেখে বলে, তুমি এখনো নিজের রুমের এই অবস্থা করে রাখো? নিজের কাজ নিজে করতে পারো না তো বিয়ে করে বউ নিয়ে আসো, বউ সব কাজ করে দিবে। আমি কি তোর কোনো বাড়াভাতে ছাই দিয়েছি? আমাকে শান্তিতে দেখতে তোর সহ্য হচ্ছে না? বিয়ে করলে শান্তিতে থাকতে পারবে না মনে হচ্ছে। যতগুলো ছেলে বিয়ে করেছে ওদের খবর নিয়ে দেখ, একটাও শান্তিতে নেই। তোমার বউ অনেক লক্ষ্মী হবে, তোমার সব কথা শুনবে। তাহলে তো সেই মেয়েটা তুই ছাড়া কেউ না। তুই তো আমার সব কথা শুনিস। ইস, শখ কত! আমি কেন তোমার বউ হব? আচ্ছা, এখন আমাকে সবকিছু গুছিয়ে রাখতে দাও। মাত্র আসলি, এখন কিছু করতে হবে না। একা আসছিস নাকি মামাও হচ্ছে? আব্বুও আসছে নিচে ফুপির সাথে কথা বলতে। তাহলে তুই রুম গোছা, আমি শ্বশুর আব্বার সাথে দেখা করে আসি। বলেই আলিফ ভাইয়া হাসতে হাসতে চলে যায়। আমি মনে মনে নাচতে থাকি। আলিফ ভাইয়া আব্বুকে যখন শ্বশুর আব্বা বলে, আমার যে কি আনন্দ হয়। কারণটা আপনা করে কই হনেন। তাই আলিফ ভাইয়ারে আবার কইয়া দিয়েন না। মুই ছোট থেকে মনে মনে আলিফ ভাইয়ারে খুব ভালো পাই। ইস কি লজ্জা! হাসতে হাসতে রুম গোছাতে থাকি। কেমন আছো মামা? এই তো আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু খেয়েছো? হুম, চা খেয়েছি। তো লেখাপড়া কেমন চলছে? আর শুনলাম তুই নাকি লেখাপড়ার পাশাপাশি ব্যবসাও করেছিস। তোর আব্বুর এত বড় বিজনেস রেখে এসবের কি প্রয়োজন ছিল? এই তো ভালো মামা, এই করছি আর কি। বন্ধুরা মিলে একটা ব্যবসা করার চেষ্টা করছি। আর আমি নিজের পায়ে দাঁড়াতে চাই মামা। আব্বুর এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা, যেটা ভালো মনে হয়। তবে কারো ক্ষতি যেন না হয়। তুমি দোয়া করো মামা। মামা আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি কিছু সময় মামার সঙ্গে কথা বলে রুমে এসে দেখি রুম একদম পরিপাটি হয়ে গেছে। তো এখানে আসলে আমার রুমটা একটু মানুষের থাকার মতো মনে হয়। নিজে একটু গুছিয়ে রাখলেই তো হয়। এই জামা কাপড়গুলো কতদিন থেকে এখানে পড়ে আছে? মনে নেই। তুই এখানে থেকে যা, তাহলেই তো হয়ে যায়। তোর কলেজে তো এখান থেকে বেশি দূরেও না। আমি কি তোমার বিয়ে করা বউ নাকি যে থেকে যাব? বাসায় আমার অনেক কাজ থাকে, আম্মু নেই। আব্বুকে দেখাশোনা করবে। আব্বুকে কে দেখাশোনা করবে? তো যখন বিয়ে হয়ে যাবে তখন কি করবি শুনি? ছেলেকে ঘর জামাই করে রাখবো? আচ্ছা, আমি ফুপির কাছে যাই। বলেই মেঘলা চলে যায়। আমি শুয়ে পড়ি। আমার পরিচয়টা এখন দেয়া যাক। আমি আলিফ চৌধুরী, আমজাদ চৌধুরী আর রাহেলা চৌধুরীর একমাত্র ছেলে। মাস্টার শেষ ইয়ারে পড়ছি, পাশাপাশি শেয়ারের ব্যবসা করছি। আর প্রেম ভালোবাসা এসবের জন্য সময় নষ্ট করতে একদম ইচ্ছে হয় না। বর্তমানে প্রেম মানে ছেলেরা মেয়ের লিপস্টিক খাবে আর মেয়েরা ছেলেদের পকেট খালি করবে। মোবাইলে গেমস খেলেই নিজের অবসর সময় কাটিয়ে দিয়ে আমার কাজ। আমি আসছি এখন, অফিসে যেতে হবে। তুই কিন্তু তোর ফুপিকে জ্বালাবি না। তুই যে কি বলিস না ভাই, আমার আম্মুটা কত লক্ষ্মী, তুই চিন্তা করিস না। আর শোন, অফিস থেকে সোজা এখানে আসবি। আচ্ছা ঠিক আছে, আসবো। আমি গেলাম এখন তাহলে। বলেই আব্বু চলে যায়। আমি ফুপির সাথে বসে গল্প করতে থাকি। দেখতে দেখতে কত বড় হয়ে গেছিস। আর কিছুদিন পর তো তোকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে হবে। তুমি যে কি বলো না ফুপি, আমি কোথাও যাব না। কোথাও যেতে হবে না, তোকে আমার আলিফের বউ করে এই বাসায় নিয়ে আসবো। আলিফ ভাইয়ার বউ হব কথাটা শুনে মনে মনে ভীষণ আনন্দ লাগছে, কিন্তু লজ্জায় ফুপির দিকে তাকাতেই পারছি না। ফুপি আমার দুই গালে হাত রেখে কপালে চুমু দিয়ে বলে, এত লজ্জা পাওয়ার কিছুই নেই, তোকে আমার ভীষণ পছন্দ। আর তাই আলিফের লেখাপড়া শেষ হলে ভাইয়ের সাথে কথা বলে তোকে এই বাসার বউ করে আনবো। আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। ফুপির বুকে মুখ লুকিয়ে নেই। ফুপি আমার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। কিছু সময় পর চেঞ্জ করে রুম থেকে বের হয়ে নিচে আসি। আম্মু ডেকে বলে,
কি রে, এই সন্ধ্যার সময় কোথায় যাচ্ছিস? একটু কাজ আছে আম্মু, কিছুক্ষণ পরেই ফিরে আসবো। তোমার কিছু লাগবে? মেঘলা একা একা বাসায় আছে, ওকে সাথে করে নিয়ে যা। ওকে কেন নিয়ে যাবো আম্মু? আমি তো কাজে যাচ্ছি, ও গিয়ে কি করবে? তোর সাথে থাকবে, নিয়ে যেতে বলেছি, নিয়ে যা। কিরে, তুই কি যাবি আমার সাথে? তোমার যদি সমস্যা না থাকে তাহলে যাব। তাহলে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। রেডি আর কি হব, শুধু বোরকাটা পরবো আর হিজাব নিব। ঠিক আছে, গিয়ে তাড়াতাড়ি করে আয়। আমি ঠিক আছে বলে রুমে এসে বোরকা পরে হিজাব করে নিচে এসে আলিফ ভাইয়ার সাথে বাসা থেকে বের হই। ভাইয়া বাইক নিয়ে এসে আমাকে বসতে বলে, আমিও উঠে বসি। ধরে বস, নয়তো পড়লে মুখের নকশা চেঞ্জ হয়ে যাবে, পরে আর তোর বিয়ে হবে না। আমি মুচকি হেসে ভাইয়ার কাঁধে হাত রাখি। ভাইয়া ড্রাইভ করতে থাকে। কিছু সময় পর একটা বাড়ি না অফিস বুঝতে পারছি না, সেখানে এসে বাইক থামায়। দুজনেই বাইক থেকে নেমে ভেতরে আসি। ওনার বন্ধুরা বসে আছে, সবার সাথে কুশল বিনিময় করে চুপচাপ বসে থাকি। ওনারা কিসের শেয়ার নিয়ে কথা বলছে। দেখ, এবার কিন্তু শেয়ারে ভালো লাভ হয়েছে, সবাইকে আরো ভালো করে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। আর রবি, তোকে যে বললাম বড় করে অফিস ভাড়া করতে, আমরা তো আর কিছুদিন পর নতুন বিজনেস শুরু করছি, তার জন্য তো কি করলি? অভি বলে সব ঠিক হয়ে গেছে। এরপর শেয়ারে সব টাকা 4 বন্ধু একসাথে করে নতুন বিজনেসের জন্য সব একসাথে রেখে দেই, আর খুব দ্রুত কাজ করব সেটাও ঠিক করি। আরও কিছু সময় ওদের সাথে কথা বলে মেঘলাকে নিয়ে একটা কফি শপে চলে আসি। এখানে কেন আসলে? বাসায় যাবে না? তোকে তো এখনো কিছু খাওয়াইনি, তাই ভাবলাম কফি খাইয়ে নিয়ে যাই, আয় আমার সাথে। বলে দুজনে কফি শপের ভেতরে 2 কাপ কফি অর্ডার দিয়ে বসে আছি। একটু পর কফি দিয়ে গেলে দুজনে খেতে থাকি। কফি শেষ করে বিল দিয়ে বাইকে করে বাসায় চলে আসি। মেঘলা আমুর পাশে গিয়ে বসে, আমি সোজা রুমে চলে আসি। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকি। কি রে, বাসায় এসেই আবার ল্যাপটপ নিয়ে বসেছিস? কিসের যে বিজনেস শুরু করছিস তুই? আমার সাথে তো কথা বলার সময়ই হয় না তোর। কি যে বলো না আম্মু, তোমার সাথে কথা বলার সময় হবে না কেন? এসো বসো এখানে। আম্মু আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আর কয়েক মাস পর তো তোর এক্সাম শুরু হবে, পড়াশোনা না করে সব সময় এই বিজনেস নিয়ে থাকলে হবে? আমি সবটা ম্যানেজ করে নিব আম্মু, এই নিয়ে তুমি চিন্তা করো না। আব্বুকে দেখলাম না যে, আসেনি এখনো। তোর আব্বুর আজকে অফিসে নাকি কাজের অনেক চাপ গেছে, খুব ক্লান্ত, তাই এসেই ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা, তুমি কি কিছু বলার জন্য এসেছিলে এখানে? তোর সাথে কথা হয়নি তাই কথা বলতে আসলাম। আচ্ছা তুই কাজ কর, আমি গিয়ে রাতের জন্য খাবার রান্না করি। আমি ঠিক আছে বলি। আম্মু চলে যায়, আমি আবার কাজ করতে থাকি। যে করেই হোক আমাকে নিজের যোগ্যতায় সাকসেসফুল হতেই হবে। তার জন্য যদি সব কিছু ছাড়তে হয় তাই করব, যত সময় দিতে হয় দিব। সাকসেস ছাড়া অন্য কিছু ভাবতেও চাই না আমি। ফুপির সাথে হাতে হাতে কাজ করছি। ফুপি নিষেধ করলেও আমি শুনিনি। রান্না শেষ হতে হতে রাত 9টা বেজে যায়। ফুপি সোফায় বসে আছে আব্বুর সাথে। ফুফি আলিফ ভাইয়াকে ডেকে আনতে বলে খাবার জন্য। আমি ভাইয়ার রুমে এসে দেখি খাতায় কিছু আঁকাআঁকি করছে। কাছে এসে দেখি নতুন বিজনেসের নকশা করছে। আচ্ছা তাহলে এটাই হচ্ছে নতুন বিজনেস। ভাইয়া, তোমাকে ফুপি খেতে ডাকছে। গিয়ে তোরা খেয়ে নে, আমার লেট হবে, এখন যেতে পারবো না। খাবার খেয়ে এসে তারপর করলে হবে না? তোকে বললাম না যেতে, তারপরে এত কথা বলছিস কেন? ভাইয়ার ধমক শুনে আমি ভয় পেয়ে যাই। ভীষণ কান্না পাচ্ছে। কি এমন বলেছি আমি? আর কিছু না বলে ভাইয়ার রুম থেকে বের হয়ে চোখের পানি মুছে নিচে চলে আসি। কি রে, আলিফ আসলো না? বলল কাজ আছে, এখন পরে খাবে। কি এত কাজ করে বুঝি না আমি, সারাক্ষণ শুধু কাজ করতে হয় ওর। বাধ্য তো আপা, নতুন বিজনেস করছে, সময় তো দিতেই হবে। আমরাও এমনই করেছি, যখন নতুন নতুন বিজনেস শুরু করি, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ফুপাও বলে আমিও এমন করছি। এরপর আর কিছু বলে না, সবাই একসাথে রাতের খাবার খেয়ে নেই। এরপর রুমে এসে শুয়ে পড়ি। সব কিছু শেষ করতে করতে রাত 11টা বেজে যায়। খাতাটা রেখে নিচে এসে দেখি কেউ নেই। টেবিলের কাছে এসে দেখি খাবার রেডি করে রেখেছে আমার জন্য। বসে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ি। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। নতুন বিজনেস আজকেই শুরু করব। বন্ধুরা নতুন অফিসে চলে গেছে। আমিও রেডি হয়ে নিচে এসে দেখি মেঘলা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। মামা, তোমরা কি আজকেই চলে যাবে? বাবা, বাসায় কিছু কাজ আছে,
আর মেঘলার কলেজও খুলে ফেলেছে। তুই এই সকাল কোথায় যাচ্ছিস? আজকে নতুন বিজনেস শুরু করছি, এখনই যেতে হবে। আচ্ছা তাহলে তোমরা যাও, আমাকে বের হতে হবে, বাসায় পৌঁছে আমাকে কল করো। বলে আলিফ ভাইয়া বের হয়ে যায় বাসা থেকে। আমার সাথে একটা কথাও বলল না। কিছু সময় পর ফুপি আর ফুপার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। সব কিছু সুন্দরভাবেই চলছিল। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করি 4 বন্ধু মিলে। এভাবেই কাটাতে থাকে দিনগুলো। এর মধ্যে এক্সামও চলে আসে। সবগুলো এক্সাম ভালোভাবেই শেষ হয়, কিন্তু কয়েক মাস পর বিজনেস অনেক বড় লস হয়ে যায়। রুমে মন খারাপ করে বসে আছি, কি করব বুঝতে পারছি না। বাসায়ও কিছু বলার সাহস হচ্ছে না। আব্বু অনেকবার বারণ করেছে, কিন্তু শুনিনি। নিচে থেকে আম্মু ডাকে, নিচে এসে দেখি মামা আর মেঘলা এসেছে। কুশল বিনিময় করে বসে পড়ি। ভাই, আজকে একটা বিশেষ কথা বলার জন্য তোকে আসতে বলেছি। কি কথা আপা, বল। আলিফের তো এক্সাম শেষ, তাই আমি আর তোর দুলাভাই আলিফকে এবার বিয়ে করাতে চাইছি, আর সেটাও আমাদের মেঘলার সাথে। আমি আর কি বলবো আপা, তুই যা ভালো মনে করিস। আরে তোমরাই সব কিছু ঠিক করে নিচ্ছ। আমি এই বিয়ে করতে পারবো না। মেঘলাকে আমি কখনো এমন চোখে দেখিনি। আর তোমরা বলছো ওকে বিয়ে করতে? এটা সম্ভব নয়। সম্ভব নয় মানে? আমি যখন বলেছি তখন তোকে এই বিয়ে করতেই হবে। আমি ওকে বিয়ে করবো না মানে করবো না। জোর করে বিয়ে করাবে নাকি? মামা তুমি কি চাও জোর করে বিয়ে করিয়ে তোমার মেয়েকে কষ্টের দিন কাটাক? আমি মেঘলাকে কখনো বউ করবো ভাবিনি। থাক আপা, বাদ দে। আলিফ যখন রাজি না, তখন আর কি প্রয়োজন। আমি অশ্রু সজল চোখে তাকিয়ে আছি আলিফ ভাইয়ার দিকে। আমি তো ভাবতাম আলিফ ভাইয়া আমাকে ভালোবাসে। আমাকে কখনো তুমি বুঝলে না আলিফ ভাইয়া। আলিফ ভাইয়া কিছু না বলে সোজা আমার রুমে চলে যায়। আমিও পেছনে পেছনে চলে আসি। এখানে কেন এসেছিস তুই? এই তুই কি করে আমাকে বিয়ে করতে রাজি হলি? আমি তোমাকে ভালোবাসি আলিফ ভাইয়া। আমি তো ভাবতাম তুমিও আমাকে ভালোবাসো। তোর ভাবাই কি আসে যায়? দেখ, আমি কখনো এইসব প্রেম ভালোবাসা নিয়ে ভাবিনি। আমি শুধু কি করে ওপরে উঠবো, নিজের নাম সবার মুখে শুনবো, সেটা নিয়ে ভাবি। তুই মামাকে বল অন্য কাউকে বিয়ে করে নে। ও আচ্ছা ঠিক আছে, আমি তোমার রাস্তায় বাধা হয়ে আসবো না। তুমি যখন চাইছো না তখন আমার চাওয়ার আর কি আসে যায়। তুমি ভালো থাকো, অনেক বড় বিজনেসম্যান হও তুমি। আজকের পর আর কখনো তোমার মুখোমুখি হব না আমি। বলেই মেঘলা চলে যায়। আজব সবাই, এখানে কান্না করার কি হলো? জোর করে বিয়ে করাবে নাকি? কিছু সময় পর আম্মু আমার রুমে এসে বলে, বাহ, কত বড় হয়ে গেছিস তুই। আমার কথার কোনো মূল্য তোর কাছে নেই এটা জানা ছিল না। আম্মু তোমার কথার মূল্য থাকবে না কেন? আমি কখনো মেঘলাকে নিয়ে কিছু ভাবিনি। ঠিক আছে, তুই যখন সবকিছু ঠিক করে নিয়েছিস, আমি আর কি বলবো। বলেই আম্মু চলে যায়। আমি সব কিছু মাথা থেকে বের করে আবার নতুন করে বিজনেস স্টার্ট করি। এভাবেই কেটে যায় একটা বছর। আজ আমি অনেক বড় বিজনেসম্যান হয়েছি, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা রয়েই গেছে। আজকাল মেঘলার কথা খুব মনে পড়ে, আমার সাথে করা ওর দুষ্টুমিগুলো, আমার কেয়ারগুলো। আমি কি তবে মেঘলাকে ভালোবাসি? হ্যাঁ, মেঘলাকে ভালোবাসি আমি। আর লেট করা যাবে না, মামার বাসায় যাব ঠিক করি। নিচে আসতে আম্মু বলে, তোর মামার বাসায় যেতে হবে, সময় হবে তোর? আমি তো ওখানেই যাব ঠিক করলাম। চলো তাহলে। তুই ওখানে যেতে চাইছিস নিজ থেকে? তোর মামা কল করে বলেছে নাকি মেঘলার বিয়ে ঠিক হয়েছে? মেঘলার বিয়ে ঠিক হয়েছে মানে? আমি তো কিছুই জানি না। কিছুক্ষণ আগেই তোর মামা কল করে বলল তার কোন বন্ধুর ছেলের সাথে মেঘলার বিয়ে ঠিক করেছে, আর 7 দিন পর বিয়ে। আমি এই বিয়ে মানি না আম্মু। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি। আমি মেঘলাকে ভালোবাসি। প্লিজ আম্মু তুমি কিছু করো। আমি কিছুই করতে পারবো না, তোর মামা ওনাদের কথা দিয়ে ফেলেছে। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে রওনা দিই মামার বাসার উদ্দেশ্যে। আলিফ ভাইয়ের ছবি মোবাইলে বের করে তাকিয়ে আছি। চোখ থেকে পানি গাল গড়িয়ে নিচে পড়ছে। কেন তুমি একটাবারও আমার কাছে ফিরে এলে না ভাইয়া? আমার ভালোবাসা কেন তুমি বুঝলে না? তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে বোঝাতেই পারলাম না। আর এই 7 দিন পর আমার বিয়ে, কথাটা কি তুমি শুনেছো? শুনলেও হয়তো তোমার কিছু যায় আসে না। আমাকে তো তুমি ভালোই বাসো না। মেঘলা, মেঘলা কোথায় তুই? এই মেঘলা। আলিফ, তুই এভাবে কেন চেঁচামেচি করছিস? কি হয়েছে তোর? মেঘলা কোথায় মামা? তুমি কেন ওর বিয়ে ঠিক করেছো? আমি মেঘলাকে ভালোবাসি, ওর অন্য কোথাও বিয়ে হতে পারে না। পাগলামি করিস না, সব কিছু ঠিক হয়ে গেছে। আর তুই তো একদিন বলেছিস তুই মেঘলাকে ভালোবাসিস না, আর এখন এসব কেন বলছিস?
আমি তখন বুঝতে পারিনি মামা। সাকসেসের নেশায় আমাকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল। প্লিজ মামা, তুমি কিছু করো, আমি মেঘলাকে ছাড়া বাঁচবো না। কি হয়েছে আব্বু? আরে ভাইয়া তুমি? মেঘলা, তুই মামাকে তুই কিছু বল প্লিজ। তুই এখনো ভালোবাসিস বল। এই, তুই বিয়ে করতে চাস না? আমি তোকে ভালোবাসি মেঘলা। কি বলছো তুমি ভাইয়া? আমি এখন আর তোমাকে ভালোবাসি না। তুমি বলেছিলে না আব্বুকে যেন বলি আমার অন্য কোথাও বিয়ে দেয়। তোমার কথা তো রাখছি। এখন তো তুমি এই দেশের টপ বিজনেসম্যান, তোমার নাম সবার মুখে মুখে। তুমি যা চেয়েছিলে তাই তো হয়েছে। আর এখন এসব কথা বলে লাভ নেই, তুমি চলে যাও। মেঘলা, আমার ভুল হয়ে গেছে। আমাকে তুই একটা সুযোগ দে। আমি কথা দিচ্ছি সারা জীবন আমি তোকে আগলে রাখবো। তুই স্যার আমি বাঁচবো না। তাহলে মরে যাও। আমি আজও সেই দিনের কথা ভুলিনি। তোমার আম্মু আমাদের ডেকে নিয়ে বিয়ের কথা বলেছে, আর আমার আব্বুকে সেদিন তুমি হ্যাঁ হ্যাঁ তুমি অপমান করেছো। হুঁ। আব্বু, ওনাকে ওখান থেকে যেতে বলো। বলেই মেঘলা চলে যায় ওর রুমে। আমার মাথায় শুধু একটাই কথা চলছে, মেঘলা আমাকে মরে যেতে বলেছে। কিছু না বলে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে ড্রাইভ করছি। ফিরে না হারানো দিনগুলো। তোমার আমার পথে এইভাবেই হয়তো স্মরণের ধুলো উঠতে থাকবে। যে একদিন আমার এত কাছে ছিল, তার মুখে আজ থেকে স্মৃতিতে মলিন হয়ে যাবে। মলিন স্মৃতির ফুলে ফুলগুলো ভুল হয়ে রয়ে যাবে। ফেলে আসা বিকেলের শেষ আজ অস্ত রং আকাশে মিশে গেছে। কোথায় তোমার আমার স্মৃতির সেই সুন্দর মুহূর্তগুলো? সময় হয়তো এভাবেই চলবে মেঘলা, তোর আমার স্মৃতি নিয়ে। হয়তো এভাবেই একদিন হারিয়ে যাবে সকল স্মৃতিগুলো, আর পথে উঠবে স্মরণের ধুলো, আর ফিরবে না হারানো দিনগুলো। ভালো থাকিস তুই প্লিজ। হ্যাঁ, আই এম সরি আলিফ ভাই, আমি এমনটা করতে চাইনি। কিন্তু আব্বু যে তার বন্ধুকে কথা দিয়ে ফেলেছে যে আব্বু আমার সুখের জন্য আবার বিয়ে করেনি, আমি কি করে তাকে কারো কাছে ছোট হতে দেই? আমি তোমাকে আজও ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। তবে তোমার আর হবে না আমার। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে ঘুরে দেখি আব্বু। আমার মেয়েটা এত বড় হয়ে গেছে, তুই আলিফকে ভালোবাসিস? আর তোর সুখের চেয়ে আমার কথা বড় হতে পারে না? আমি ওদের সরি বলে দেবো। চল, আমরা তোর ফুফির বাসা যাব। আজকে তোর আর আলিফের বিয়ে হবে, আমার মেয়ের সুখ সব কিছুর আগে। পাগলটা তো কান্না করতে করতে চলেই গেল। আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দেই। আব্বু আমাকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দেয়। এরপর বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে রওনা দেই ফুপির বাসায়। কিছু সময়ের মধ্যেই চলে আসি ফুপির বাসায়। বাসার সামনে এসে দেখি অনেক লোকজনের ভিড়। সবাইকে পাশ কাটিয়ে ভেতরে গিয়ে দেখি ফুপি পাগলের মতো কান্না করছে। ফুপির সামনেই কাউকে সাদা কাপড়ে মুড়িয়ে রেখেছে। ফুপাও পাশে পাথরের মতো বসে আছে। আমার বুকের ভেতর ধক করে ওঠে, পা দুটি চলতে চাইছে না। খুব কষ্ট করে কাছে গিয়ে দেখি আমার আলিফ চোখ বন্ধ করে শুয়ে আছে। মুখ থেকে রক্ত বের হয়ে ফ্লোরে লাল হয়ে গেছে। আমি আলিফের লাশ জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকি। আপা, এমন হলো কি করে? আলিফের কি হয়েছে? এভাবে কেন শুয়ে আছে ও? আমি কিছু জানি না, বললো তোর বাসায় যাবে, কিন্তু ফিরে এলো লাশ হয়ে। বাসায় এসেই ফ্লোরে শুয়ে পড়ে, আর হাতে বিষের বোতল ছিল। আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেছে। আমার জন্য সবকিছু হয়েছে। আমি কেন তখন এমন করে কথা বললাম তোমার সাথে? তুমি আমাকে একটা সুযোগ না দিয়ে কেন চলে গেলে? চিৎকার করে কান্না করতে করতে কখন যে সেন্সলেস হয়ে যাই জানি না। 1 বছর পর। কি রে মা, এত রাতে ছাদে কি করছিস? চল ঘুমাবি। একা একা আলিফের সাথে কথা শেষ হয়েছে তো? আমি মুচকি হাসি। আলিফের মৃত্যুর পর আমি আর বাসায় যাইনি, ফুপির বাসায় রয়ে গেছি। আর সব সময় সাদা শাড়ি পরে থাকি, আর কখনো বিয়ের কথাও মাথায় আনিনি। আব্বু বা ফুপি প্রথম প্রথম জোর করলেও আমি রাজি হইনি। জানো আলিফ, রাত জাগি জীবনের অবস্থায়। ঘুম নেই এই 2 চোখের পাতায়। ভোরের বেলায় ক্লান্তি তন্দ্রাসে আসে, চোখ দুটি বুঝে যায়। তবে দুপুরে জেগে থাকি, তোমার ছবি, তোমার সব জামা কাপড়গুলোর দিকে তাকিয়ে থাকি। তখনই বুক থেকে একরাশ কাপা কাপা নিঃশ্বাস গুমড়ে উঠে বলে, তুমি নেই জীবনে আমার বলে। তাই আমার আর কিছুই নেই। এইভাবেই একটা ভালোবাসা সমাপ্ত হয়ে গেল। আল্লাহ হাফেজ।